ভিলেন ক্যান বি লাভার। পর্ব 23 লিখেছেন মিথুবনী। আর কেউ আসবে না, তুমি রিল্যাক্স থাকতে পারো। চকিত দৃষ্টিতে তাকালো এলিজাবেথ তাকবীরের সুগভীর চোখ জোড়ায়। তাকবীর একদমই স্বাভাবিক, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে পরপর পাশে এলিজাবেথ আছে ভেবে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথের অ্যালার্জি আছে তাই। এলিজাবেথ খুবই চমকিত, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে? তাকবীরের অভাবে কোনো পরিবর্তন দেখা গেল না। সাবলীল গলার প্রতি উত্তরে বলল, এখন থেকে আর রাতে কোনো রক্তখেকো পাখি তোমার গলা চেপে ধরতে পারবে না। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এমন লাগলো যেন ভিড়ের মাঝে হঠাৎ কাপড় খুলে দেওয়া হলো। লজ্জা, রাগ আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। তাকবীর এলিজাবেথের নিষ্পেষ স্তম্ভ দেখে ফিচলে হাসল। টেক ইট ইজি, তুমি আমার কাছে মুক্তমনা হতে পারো। আপনি কিভাবে জানলেন? ওয়েটারকে ডাক দিল তাকবীর। অতঃপর বিল পরিশোধ করে উঠে দাঁড়ায়। এলিজাবেথও সাথে সাথে দাঁড়ালো। তাকবীরকে অনুসরণ করে হাঁটতে লাগলো। তাকবীরের নয়নজোড়া খুবই উদ্ভাসিত, তেমনি কণ্ঠস্বর। হাঁটতে হাঁটতে কণ্ঠনালী ফাঁক করে বেরিয়ে বাড়ি স্বর। আমাকে হিন্দুস্তানি কাঁকড়া পাখি বলতেই পারো, যে শিকারির মতো চোখ মুদে থাকে, কিন্তু মস্তিষ্ক সবসময় তীক্ষ্ণ তীরের মতো সজাগ। এলিজাবেথের নেত্রদ্বয় চকচকে কৌতূহল। তাকবীরের আচরণ মাঝে সাঝেই খুব অদ্ভুত ঠেকে তার কাছে। হুটহাট মনে হয় তাদের মধ্যে বিরাজ করছে এক মস্ত বড় প্রাচীর, যে প্রাচীরের আড়ালে রয়েছে তাকবীরের গুপ্ত রাজ্য। ভেতরে ভেতরে তাকবীরের অজানা জগতের প্রতিটি রহস্য ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা এলিজাবেথের। কি ম্যাডাম, কি এত ভাবা হচ্ছে? কল্পনা জল্পনার জগৎ থেকে বের হয় এলিজাবেথ। গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের কৃষ্ণগহ্বর, মায়াবী স্নিগ্ধ পুষ্পময় চেহারা। আপনাকে খুব অচেনা অচেনা লাগে যখন এত গম্ভীরভাবে কথা বলুন, যাকে আমি চিনি না এবং যাকে আমার একদমই ভালো লাগে না। আশেপাশে তাকিয়ে ফিক করে হেসে দিল তাকবীর। চতুর্থ পাশে যে যার মতো কেনাকাটায় ব্যস্ত, সেই সুযোগে একটু হেসে নিল তাকবীর, যাকে বলে শরীর কাঁপিয়ে হাসা। এলিজাবেথ চোখজোড়া ছোট ছোট করে তাকায় তাকবীরের দিকে, পরপর গাল ফুলিয়ে গমগমে গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় যে আমার কথা এভাবে হাসতে হবে? হাসির থামানোর পায়তারা হিসেবে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকবীর। ফলস্বরূপ বেশি করে প্রকম্পিত হয় সুগঠন শরীর। গালের সাইজ ক্রমশ বাড়তে থাকে এলিজাবেথের। একটা টোকা দিলেই ফেটে যাবে মোমের মতো নরম গাল। মেকি রাগ দেখিয়ে এলিজাবেথ সামনের দিকে যেতে থাকে। তাকবীরও ছুটল ওর পেছন পেছন। ছ্যাবলার মতো তখন ওর ঠোঁটে লেপটে আছে প্রসারিত হাসি। বহিং প্রকাশ পাচ্ছে আজ অধিক খুশি সে। দৃশ্যপট ব্লাড হান্ট। মুখোমুখি বসেছে ফাদার আর রিচার্ড। দুজনেরই দৃষ্টি তীক্ষ্ণ আর ধারালো। পরনের পোশাকও নেই কোনো পার্থক্য, আপাদ মস্তক কালোতে আবৃত। রিচার্ডের চোখে স্পষ্ট ঘুমের অভাবজনিত ক্লান্তি। একটু পরপর হাই তুলছে, তবুও নিজেকে যথেষ্ট শক্ত পড়তে এঁটে রেখেছে এবং নিয়ন্ত্রিত। সামনের ছোট টেবিল থেকে চায়ের কাপ নিল ফাদার। শব্দ করে চায়ে চুমুক দিল আয়েশি ভঙ্গিতে। আমাকে বলা হয়েছিল আপনার উপর হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো আলামত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। ফাদারের গভীর এবং স্থির দৃষ্টি, ভ্রুতে নেই অতিরিক্ত নড়াচড়া, মাপা এবং রহস্যময় চাপা হাসি অভ্যন্তরে, তবে বাহিরে প্রকাশ পেল তুষ্ট হাসি, চামড়া ঝুলে যাওয়া চোয়ালে প্রসারিত হাসি। এছাড়া তোমাকে ইতালি ফেরানো যেত না হৃদ। চোয়াল শক্ত হলো রিচার্ডের, তবে মুখবয়ব স্থির এবং নির্ভীক। কোনো রকম ক্ষুব্ধতার চিহ্ন প্রকাশ পেল না চওড়া তামুকে। একইভাবে তুষ্ট হেসে বলল, আমার সাথে চলো না। বাক্য উচ্চারণের সময় ভ্রুজোড়া কিঞ্চিত উঁচায় রিচার্ড। শূন্য দৃষ্টিতে জমা হয়েছে ক্রোধের পাহাড়, আর বুঝতে বাকি থাকলো না তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এককালীন ইতালি কাঁপানো মাফিয়া বসের। কিছু বলার আগেই শোনা গেল রিচার্ডের চাপা স্বর, আপনি জানেন আমার কাছে সব থেকে ঘৃণিত জিনিস কোনটি? আই নো মাই সান। তবে তুমিও জানো ভিনসেনজো কাসানো এখনও কৌতুকে বিশ্বাসী নয়। প্রয়োজন আমায় ছলনা পথে নামতে বাধ্য করেছে, এটাই নিয়ম। এবার রিচার্ড ফিরে গেল তার নিজের বৈশিষ্ট্য,
পৈশাচিক স্বরূপে আবির্ভাব হলো তার গুরুর সামনের ছোট টেবিলে থাবা মেরে দাঁড়ালো, চিবিয়ে চিবিয়ে বলল, আর নিয়ম ভাঙা রিচার্ড কায়নাতের নিয়ম। রিচার্ড! চোখের তীব্র শীতলতা, ঠোঁটে নীরব বিষ। একটাই বাক্য, ফাদারের রাগের ভার স্পষ্ট। শব্দ কম, কিন্তু তার ওজন সমস্ত ঘর ভরিয়ে দেয়। ফাদার কখনো রিচার্ডকে হৃদ ছাড়া ডাকে না, এই প্রথম ডাকলো। রিচার্ডের কপালে ভাঁজ সংকুচিত হলো। কম্পোজার বজায় রেখে বসে পড়ল রিচার্ড। পার্ডন। পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করতে থাকে ফাদার কৌশলে। নিষ্পত্তি ঘটল সকল প্রকাশ ক্ষোভ, গম্ভীরতা। শুনলাম তুমি নাকি কাল কিং কোবরা গ্রুপের কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছ। যেভাবে পিছন থেকে আসতে চেয়েছিল সেভাবেই পেছন থেকে মেরে দিয়েছি। সন্তুষ্টিজনক হাসি দিল ফাদার। রিচার্ডের কাঁধে হাত রেখে উদ্ভাসিত স্বরে আওড়ায়, এই তো আমার বাঘের বাচ্চা, তোমারই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। রিচার্ড বাঁকা হেসে তাকালো ফাদারের দিকে। গম্ভীরতা ছাড়াও এই স্বরে আজ নিজস্ব ওজন। নিরপেক্ষ ভঙ্গিতে বলল, তা না হলে আমার অবস্থাও আর সকল বাচ্চাদের মতোই হতো। মাথা নাড়িয়ে হাসলো ফাদার। অতঃপর রিচার্ডের কাঁধ থেকে হাত সরিয়ে পায়ের ওপর পা তুলে সোফায় গায়ে লিয়ে বসলো আয়েসি ভঙ্গিতে। চিরায়িত গম্ভীর গলায় শুধায়, ব্যাপারটা যদি এক আংশিক স্বার্থের খাতিরে হতো, তবে আমারই অডেল সম্পত্তি তোমার নামে করে দিতাম না। রাজার আসন ছেড়ে তোমাকে সিংহাসনে বসাতাম না, আর না তুমি হতে ইতালির ডন। প্রত্যুত্তরে রিচার্ড অদর কোণে বক্র হাসি। আপনি যা দিয়েছেন তার থেকে অধিক আমি অর্জন করেছি এই 8 বছরে। তোমাকে আমার ছেলের জায়গায় বসিয়েছি হৃদ। দুঃখিত, আপনাকে কখনো বাবার আসনে বসাতে পারিনি। তবু একমাত্র আপনাকে আমি শ্রদ্ধার শীর্ষস্থানে দিয়েছি। অমায়িক হাসি দিল ফাদার। আবারও সোজা হয়ে বসলো। খানিকটা ঝুঁকলো রিচার্ডের উপর। বিহম্বলিতভাবে প্যালব হাত রাখলো রিচার্ডের রুক্ষ কাঁধে। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থেকে বলল, এটার ভারুই যে খুব। নিজের হাতে গড়া তোমাকে চিনি তো আমি। ওঠা যাক এবার। আমার একজন অতিথি আছে, পরিচয় করিয়ে দিয়ে তোমার সাথে। তেরছা নজরে ফাদারের দিকে তাকালো রিচার্ড। বলল, কে? হেয়ার ইজ হে। ব্রু চিয়ে সামনে ইশারা করলো ফাদার। ভাঁজ সংকুচিত ব্রুদয়ের সামনের দিকে ফিরল। নিমেষে চিবুক শক্ত হয়ে যায় রিচার্ডের। নিয়ন্ত্রণহীন ক্রোধে দুহাত মুষ্টিময় করে নেয়। গৌরবর্ণের ত্বকে স্পষ্ট শিরা উপশিরার জাল ফুটে ওঠে। সমুদ্রের নীল চোখে জমেছে অগ্নিগিরির দহন, ফেটে পড়ার অপেক্ষায়। হিংস্রতার ছায়ায় বিড়বিড়িয়ে জেগে ওঠে পৈশাচিক বিকৃত মস্তিষ্ক। ও এখানে কেন? আমি রেখেছি। রিচার্ডের শক্ত দৃষ্টি উপেক্ষা করে তাকবীরে নিরুদ্বেগ ভাব নিয়ে গিয়ে বসলো ফাদারের পাশের সোফায়। মুখোমুখি রিচার্ড, তাকবীর আবারও। একজনের চোখে শান্তির বহমান মন্থর শীতলতা, আরেকজনের চোখে রক্ত গরম আগুন। যে আগুনে উস্কানিমূলক মিষ্টি ছিটা মারে তাকবীরে। ঠোঁটের কোণে বরাবরের মতো অমায়িক হাসি। হাই ব্রো, হোয়াটস আপ? ওয়ানা ডাই? রিদ, কন্ট্রোল ইয়োরসেলফ, জাস্ট ফাক অফ। আগুনে আরেকটু ঘি ডাললো তাকবীর। স্টপ বিং সো রুড, হি ইজ সিনিয়র। রিদ, কাম ডাউন বেটা। দাঁতে দাঁত পিষতে থাকে রিচার্ড। ফাদার কিছুক্ষণ সময় নিয়ে পরিবেশকে শান্ত করলো। পরিস্থিতি নীরব রইল কিছুক্ষণ। অতঃপর বিস্ফোরিত হলো মহাবাক্য। তোমাদের দুজনকে এখানে ডাকা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। রিদ, আমি চাই তোমার ছায়া ওই মেয়ের জীবনে না পড়ুক। রিচার্ডের বিলম্বহীন জবাব, কাট বাক্য, নেগেটিভ। রিদ, আপনাদের মধ্যে যোগসূত্র কি ফাদার? শক্ত হয় ফাদারের কণ্ঠস্বর। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই রিদ, এটা তোমার থেকে ভালো অন্তত কেউ জানে না। তাকবীর নীরব দর্শক। ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে সেই তখন থেকে। রিচার্ডের ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে। রুষ্ট চাপা গলায় বলল, আপনিও ভালো জানেন ফাদার, আমি হারতে জানি না। নিজের শিকার পাতাল থেকে হলেও টেনে আনব। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ল ফাদার। রিচার্ড যা বলেছে একেবারে ঠিক। শতবাধা হলেও নিজের লক্ষ্য ছিনিয়ে নেয় রিচার্ড। স্বার্থসিদ্ধির জন্য নরখাদক হতে এক মুহূর্ত দেরি হয় না। কাউকে তোয়াক্কা করার মানুষ রিচার্ড নয়। ফাদার তাকালো তাকবীরের দিকে। ওর অভাবে কোনো প্রকার ভাববান্তর নেই। আড়ম্বরে পায়ের উপর পা তুলে বসে আছে। আবার তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির বুকে দৃষ্টি নিবদ্ধ করে। ক্রোধে মটমট করছে চোয়াল। ঘন নিঃশ্বাস
নিল ফাদার। পরপর দিল রাজার ভাষণ। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ছাড়া যুদ্ধের কোনো মর্যাদা নেই, তবে হোক, দেখি যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। শর্ত একটাই, এই লড়াইয়ে তোমরা কেউ কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে না, দুজনের জবানবন্দি দিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। ডিল ডান। ডিল ডান। আশ্চর্যজনকভাবে দুজনেই একসাথে বলে উঠল, তেমনিভাবে দুজনের ঠোঁটের কোণায় বাঁকা হাসি ঝুলানো, কণ্ঠনালী বেয়ে হাসি ঠোঁটে ভেঙে পড়ল, যেন অভ্যন্তরীণ উচ্ছ্বাসের এক টুকরো ঝলক। তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে তাকিয়ে চোখ টিপি মারে, ফাদারকে নিদ্রালুতা জানিয়ে হনহনিয়ে চলে যায়। ঠোঁটের আগায় জমে উঠেছে রহস্যের গভীরতা, যেন প্রতিটি শব্দ অন্ধকারের আভাস। উঠে দাঁড়ায় রিচার্ডও, তা দেখে ফাদার তড়িঘড়ি করে বলল, আশা করি হৃদ অকৃতজ্ঞ নয়। স্মার্ক করল রিচার্ড, গুরুগম্ভীর গলায় বলল, হুম। তেমনি রহস্য উন্মোচন রিচার্ডের স্বাচ্ছন্দ্যবোধী, যেন তার কাছে কিছুই অজানা নেই। বলে হনহনিয়ে চলে যায় রিচার্ড। সহসায় এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরের ফাদারের। সোফায় গায়ে দিয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বিড়বিড় করলো, আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই হৃদ। মাঝে মধ্যে খুবই মায়া হয় তোর জন্য। তাচ্ছিল্যময় স্বরে পিছনে ঘুরে তাকবীর। দেখতে পায় রিচার্ড সিগারেট হাতে দূরে দাঁড়িয়ে আছে। গাড়িতে আর উঠল না তাকবীর, শব্দ করে লাগিয়ে দিল ডোর। রিচার্ড বরাবর দাঁড়ালো পকেটে হাত ঢুকিয়ে, অতঙ্কর গ্রীবা বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নিরেট ঠান্ডা স্বরে বলল, দে চাটনি বেকার খাটনি। ফিল সো ব্যাড ফর ইউ ব্রো। সাময়িক সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেছি, তবে মনে রাখিস, মেঘ কেটে গেলে সূর্য পুনরায় কিরণ দেয়, জয় আমারই হবে। জমানো ধোঁয়াগুলো বাষ্পের ন্যায় শূন্য ছেড়ে দিল রিচার্ড। বৃদ্ধাঙ্গুলের ডগার অংশ কপালে চুলকালো ভঙ্গিমায় দুষ্ট হেসে বলল, যেখানে আকাশই থাকবে না সেখানে কিরণ দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? গম্ভীর হলো তাকবীরের রক্তিম চেহারা, আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। মানে ইউ আর এ লুজার। লুজার তো তুই হবি যখন অ্যালোকেশি আমার হবে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনড়ভাবে সিগারেট টানতে টানতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। উচ্চ শব্দে হাসলো তাকবীর, পরপর হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই তো একটা রেপিস্ট। মুহূর্তের ভাবভঙ্গিমার পরিবর্তন দেখা মিলল রিচার্ডের চওড়া তামুকে। এক পা করে তাকবীরের দিকে এগোতে থাকে আর বলে, দর্শন করলে ঝোপঝাড়ে নিয়ে যেতাম, নিজের সাজানো রাজপ্রাসাদে নিয়ে যেতাম না। আমার ছোঁয়া খুবই বিষাক্ত, অল্প স্বল্প সয় না আমার, তাই সোজা নিজ কুঠিরে নিয়ে গিয়েছে। আকিস্মিক তাকবীর চেপে ধরল রিচার্ডের কলার। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ চেঁচিয়ে বলল, খবরদার, তোর এই নোংরা মুখ দিয়ে আমার ফুলের নাম নিবি না। তোর ফুল বাগানের মালিক আমি, আর সে বাগানের সাধারণ একটা মালি তুই। বলে এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে রিচার্ড। তাকবীরের চোখ দিয়ে আগুন ঝরছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে হাসলো তাকবীর। যা, ধরতে পারবি না, তা সামলানোর ক্ষমতাও তোর নেই। কপালের পাশের নীলবর্ণের রগগুলো ফুলে ফেপে ওঠে রিচার্ডের। শার্টের অন্তরালে আচ্ছাদিত গান বের করে সরাসরি তাকবীরের মাথায় তাক করে রিচার্ড। তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, যেন কিছুই না, ধূতবাদ। গ্রীবা শূন্য তুলে দুপাশে ঘুরল, অদর জুড়ে বাঁকা হাসি। হঠাৎ বিদ্যুৎ গতিতে রিচার্ডের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নিল তাকবীর এক ধাবায়। একই মুহূর্তে একইভাবে দানবীয় মিশ্রণতায় ঘুরে গান পয়েন্টে নিয়ে নিল লুকাসকে। রিভলভারটির সরু নল লুকাসের কণ্ঠনালীতে ঠেকে যেতে লুকাস হকচকিয়ে যায়। তাকবীরের কোমরে আলগোছে তাক করে রাখা গান নিচে পড়ে যেতে নিলে মাটিতে পড়ার আগেই তাকবীর চমকপ্রদ ক্ষমতায় সেটি ক্যাচ করে নেন। হাতে দুইটি বন্দুক, দুটি হাতে দুটি আগ্নেয়াস্ত্র ধরে ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড যেন আগেই জানতো এমনটাই হবে। বাঁকা হেসে তাকিয়েছিল তাকবীরের চোখে। দুই শিকারীর দৃষ্টি মিলল, দুপাশে লোডেড অস্ত্র। উত্তেজনার মুহূর্তে যেন কোনো হলিউডের ক্লাইম্যাক্স। রিচার্ড একদম তাকবীরের মুখোমুখি এসে দাঁড়ালো, শটান হয়ে। রিচার্ড তাকবীরের তুলনায় কিছুটা লম্বা এবং সুগঠন। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ, তুই মরবি।
দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জঘন্য মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু না, তোকে আমি মারবো না, কারণ আমি মারলে শুধু তোর শরীর কষ্ট পাবে, অথচ তোর কপালে এমন মৃত্যু লেখা আছে যা তোর হৃদয় ভেঙে দিবে। তুই নিজেই নিজের ভেতর থেকে শেষ হয়ে যাবে। তাকবীরেরও একই স্বর। তবুও তো ভাঙার জন্য একটা হৃদয় আছে আমার, তোর তো সেটাও নেই। যেই হৃদয় দিয়ে অনুভব করবি তুই মানুষ। রিচার্ডের মুষ্টিবদ্ধ হাতের তো আক্কানা করে তাকবীর মুহূর্তেই মধ্যেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে। গাড়ি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত রিচার্ড ধারালো দৃষ্টিতে চেয়ে থাকে। এটা ছিল সকালের দৃশ্যপট। তখন এলিজাবেথ গভীর নিদ্রায় আচ্ছন্ন। এলিজাবেথ ঘুম থেকে ওঠার আগেই তাকবীর আবার ফিরে আসে। সন্দেহ করার মতোই কোনো জায়গায় রাখেনি। বেলার তারা বাইরে বের হয় একসাথে দুপুরে লাঞ্চ করে টুকটাক কেনাকাটা করবে বলে। এলিজাবেথ কিছু গার্লি আইটেম নিচ্ছিল। হঠাৎ হাঁটার মধ্যে অসাবধানতায় একটা ছেলের সাথে ধাক্কা লাগে। তবে ছেলেটার ক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত ছিল। তাকবীরের চোখে সর্বপ্রথমই ধরা পড়ে ছেলেটার কুদৃষ্টি। তাকবীর ঝড়ের বেগে গিয়ে ছেলেটার কলার চেপে ধরে। ছেলেটা ইতালির নাগরিক এবং খুবই বদ। মুহূর্তেই হট্টগোল লেগে যায়। এলিজাবেথ টেনে টুনে তাকবীরকে সরিয়ে আনে। পরবর্তীতে সিকিউরিটি গার্ড এসে ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। ছেলেটির উগ্র আচরণ সকলের চোখেই লেগেছিল। তাকবীর রাগে কিরমিরিতে থাকে। এলিজাবেথ এটা ওটা বলে ওকে শান্ত করার চেষ্টা করলো। একটা ইমার্জেন্সি কলে তাকবীর একটু সাইডে যায়। এলিজাবেথ মনের স্বচ্ছন্দের জিনিস দেখতে থাকে। তাকবীর বলার পরও ভেতর থেকে ভয় একেবারে দূর করতে পারছে না। হঠাৎ এদিক সেদিক তাকাতে গিয়ে চোখে পড়ল পেছনে লুকাস মাত্রই দৌড় দিতে যাচ্ছিল, তার আগে এলিজাবেথের চোখে পড়ে গেল। এলিজাবেথ এগিয়ে যায় লুকাসের কাছে। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে লুকাস। এলিজাবেথের ব্রুজোড়া কুচকানো, সন্দেহবাতিক দৃষ্টিতে তাকিয়ে বলল, লুকা ভাইয়া, আপনি এখানে? ওই দিনের পর থেকে লুকাসের প্রতি এক অদৃশ্য নির্ভরতা কাজ করে এলিজাবেথের। ভয় হচ্ছে না আজ কেন জানি। লুকাসের কাচুমাচু ভাব চলে গেল। গদগদে গলায় আওড়ায়, এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি স্বামী রেখে আমার বসের সাথে পরকীয়া জড়িয়ে গিয়েছো কেন? এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি স্বামী রেখে আমার বসের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছো কিনা? বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। গমগম স্বরে বলে, মানে? তা না হলে তুমি জানলে কি করে বস আমাকে লোকা ডাকে? ভেঙচি কাটে এলিজাবেথ। বলে, ওটা তো আমি এমনি বললাম। চোখ ছোট ছোট করে লুকাস বিন্দু পরিমাণ বিরক্ত প্রকাশ করে বলল, এত ঠিক তো গড়ির টাইমও না যতটা তোমার টাইম ঠিক। এলিজাবেথ চেহারাকে বাচ্চাদের মতো বোলাবালা বানিয়ে জানতে চাইল, আবার কি করলাম? আমি যেতে চেয়েও যেতে পারলাম না, তার আগেই দেখে ফেললে? তা আপনি মেয়েদের শপে কি করছিলেন? গুন্ডা মেরে কিফটিজিং করা শুরু করে দিয়েছেন নাকি? বড় হই তোমার মেয়ে, সম্মান দিয়ে কথা বলো। দু হাতে মুখ চেপে হাসল এলিজাবেথ। পরপর রসকস, টক ঝাল, মিষ্টি, নুন সব একসাথে মেখে ন্যাকামো করে বলতে থাকে, আমার প্রাণপ্রিয় ধর্মের ভাই, আরেক মায়ের পেটের ভাই, সদ্য জন্ম নেওয়া লুকাস ভাই, আমার প্রিয়, তোমার প্রিয়, সর্বজনীয় লুকাস ভাই, ভাই ভাই সবার ভাই লুকাস ভাই। হে ভাই, যদি একটু দয়া করুণাসূচক এই অভাগীটিকে একটু ভাগ্যবান বানাতে যদি বলতেন যে কিভাবে আপনার পদতলি এই জগতে এসে পড়ল। মন, প্রাণ, জান, কলিজা, হার্টবিট সব কিছু পুলকিত হয়ে বঙ্গোপসাগরে সাঁতার কাটতে যাচ্ছিল, কিন্তু আপনার কথা মনে পড়তেই জীবনটা নতুন করে ফাটলো। তবে ভাই, আপনি যদি কখনো ভাবতেন এই অভাগীর জীবনটা কিভাবে উন্নত হবে, তাহলে আপনি সেই গোপন সূত্র জানতেন, যার মাধ্যমে আমাদের মতো গরিবদেরও সাফল্যের সীমানায় পৌঁছে দিতে পারবেন ভাই। তাজ্জব বনে গেল লুকাস, বাক্য হারা। থ মেরে চেয়ে থাকলো এলিজাবেথের দিকে, যে শিশুর মতো মুখ বানিয়ে রেখেছে। পরপর গলা খাকড়ি দিয়ে পরিষ্কার করে নিয়ে ক্ষীণ আওয়াজে বলল, তোমাকে মেয়ে আমি শান্তশিষ্ট ভদ্র ভেবেছিলাম, কিন্তু আমি তো এর থেকেও বেশি ভদ্র। এলিজাবেথ আগ বাড়িয়ে জবাব দিয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে লুকাস এ মেয়েকে খুবই চুপচাপ ভেবেছিল, এখন দেখে এটা আস্ত বাচাল। লুকা ভাইয়া, বললেন না তো? কি বলবো? কেন এসেছেন এখানে?
হঠাৎ করেই লুকাসের অবয়বে লজ্জায় আভা ফুটে ওঠে। ঢল ঢল হলো কণ্ঠস্বর। সাদা হবার ক্রিম নিতে এসেছি, কিন্তু আপনার তো ফুল হোয়াইটিং বডি লোশন লাগবে, শুধু ক্রিম তো হবেন। ধমক দিয়ে থামিয়ে দিল লুকাস। চুপসে যায় এলিজাবেথের মুখ। রাসবডি আওয়াজে বলল, আমার সুইটির জন্য নিতে এসেছি, বিয়ে করব খুব দ্রুত। সুইটি চায় বাচ্চা যেন আমাদের মতো না হোক, তাই এখন থেকেই ক্রিম দেওয়া শুরু করব। এলিজাবেথের গম্ভীর গলা বলল, কালো রং কি খারাপ? লুকাসের কণ্ঠ খাদে নামলো খানিকটা। না, তবে সমাজে খুবই অমূল্যায়িত। খারাপ লাগা শুরু হয় এলিজাবেথের। তবে কালো বা সাদা যাই হোক না, কোনো চিন্তা নেই। আমার মেয়ে ছেলের এমনিতে প্রেম হবে না, বাপের ভয়েই পালাবে সব। পরিবেশ স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেল লুকাস। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। হাসতে হাসতে পেট চেপে ধরে, হাসি যেন দ্যুতি ছড়াচ্ছে চারিপাশ। অপরদিকে এক অদৃশ্য শক্তি নজরবন্দি করে রেখেছে ল্যাপটপের স্ক্রিনে। সামনে প্রজেক্টর কোম্পানির এমডি নতুন বিল্ডিংয়ের প্লট দেখাচ্ছে। সেদিকে কোনো ভাববন্তর নেই হৃদয়হীন গ্যাংস্টার বসের। অনড়ভাবে চেয়ে আছে মুক্তদানার মতো ঝকঝক হাসিতে। চোখে অপ্রকাশিত কিছু একটা। কানে ব্লুটুথে শোনা যাচ্ছে হাসির রিনঝিন শব্দ, অভিব্যক্ত স্বাভাবিক শব্দ। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। লুকাস চোখ গরম করে চোখ রাঙানি দিল। হাসি থামলো এলিজাবেথের, তবে কথা বন্ধ হয় না। মিটমিটি হেসে বলল, দিচ্ছি দোয়া করে, বাচ্চা হবে হালি হালি। আশ্চর্যজনকভাবেই খুবই খুশি হলো লুকাস। গদগদে গলায় বলল, থ্যাংক ইউ, ইউ আর এ গুড গাই মিষ্টি মেয়ে। বিহম্বল হয়ে ওয়েলকাম বলতে যাবে এলিজাবেথ, তখনই মস্তিষ্কে এক ঝাটকা মারল। দু হাত কোমরে বেঁধে দাঁড়ালো। ঝাঁঝালো স্বরে মৃদু চেঁচিয়ে বলল, এই আপনি আমাকে কি বললেন? লুকাস যেন বিনা দোষে আসামি। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জাস্টিসের জন্য বয়ান দেওয়ার মতো করে বলল, আরে গায়ে কি জানো না? ভুল বললাম কি আজব? গায়ে হলো নারী গরু, যারা বাচ্চা দেয়। তুমিও তো নারী, বাচ্চা জন্ম দিতে পারবে। ঘুরে ফিরে একই হলো না? একটা অসভ্য লোকের সাথে থাকতে থাকতে আপনিও একটা অসভ্য হয়ে গিয়েছেন। হনহনি অন্যদিকে চলে যায় এলিজাবেথ। লুকাসও হেসে অপর দিকে হাঁটা দিল। এলিজাবেথের লিভিং রুমে ছিল। টিভিতে নিউজ চলছে। তাকবীর মাত্রই ফিরল। একটু পর স্টাফ এসে রাতের খাবার দিয়ে যাবে। একটা জরুরি মিটিংয়ে অ্যাটেন্ড করবে তাকবীর, তাই নিজের রুমেই আছে আপাতত। হঠাৎ এলিজাবেথ হুড়মুড়িয়ে ঢুকলো তাকবীরের রুম। তাকবীর অবাক হলো কিছুটা এলিজাবেথের এহেন আচরণে। এলিজাবেথের চোখে মুখে ভীতি। নিউজ দেখেছেন? তাকবীর ল্যাপটপ ওপেন করতে করতে সহজাত বলল, হ্যাঁ, আসার সময় দেখলাম। ওটা শপিং মলের ওই ছেলেটা না? কোন ছেলে? ধৈর্য হারাও এলিজাবেথ। আরে ওই যে ধাক্কা লাগলো আমার, ওই ছেলে। কি জানি খুব বিধ্বস্তভাবে মেরেছে, মুখ একদম থেতলে দিয়েছে। লাইভ নিউজ দেখাচ্ছে। বাজে ছেলে, হয়তো কোনো পাপের ফল পেয়েছে। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই চোখ যায় তাকবীরের হাতে। ওর বাঁ হাতে সাদা ব্যান্ডেজ করা। আপনার হাতে কি হয়েছে? এলিজাবেথের কথায় হাতের দিকে তাকালো তাকবীর। পরপর বিরক্ত মাখা স্বরে আওড়ায়, আরে বলো না, এখানকার ড্রাইভাররা এত রুডলি গাড়ি চালায়। আসার সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের ফোন বেজে উঠল। ফোনটি ছিল এলিজাবেথের পাশেই। তাকবীর কাজ করতে করতে বলল, কে দেখো তো একটু। এলিজাবেথ ফোনের দিকে তাকিয়ে বলল, ডক্টর। তৎক্ষণাৎ ছো মেরে ফোনটি হাতে তুলে নিল তাকবীর। হেঁটে বাইরে চলে গেল। খুবই অবাক হয় এলিজাবেথ। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।